কেশবপুর নামের একটি ছোট গ্রামে একজন বৃদ্ধ মানুষ শোভন তার একমাত্র মেয়ে মীরাকে নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করতেন। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ঠিক তখনই একদিন গ্রামের জমিদার ধনীরাম শেঠ শোভনের দরজায় এসে হাজির হয়। বছরের পর বছর হয়ে গেল, আমি তোমাকে ঋণ দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত এক পয়সাও ফেরত পাওয়া গেল না। আজই আমি আমার টাকা চাই, না হলে তোমাদের এই ঘর থেকে বের করে দেব, বুঝলে? দয়া করে 2 দিন সময় দিন সেটজি। কাল আমার ছেলে শহর থেকে ফিরবে, ফিরেই সে আপনার কাছে আসবে আর আপনার সব টাকা শোধ করে দেবে। আপনি এত বছর ধৈর্য ধরেছেন, আর 2 দিন কি অপেক্ষা করতে পারবেন না? ঠিক আছে, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, তবে মনে রেখো, এর পরে যদি আমার টাকা না পাই তাহলে তোমাদের এই ঘর থেকে বের করে দেব। জমিদার চলে যান আর মীরা চিন্তিত হয়ে বাবার দিকে তাকায়। বাবা, দাদা ঠিক 2 দিনের মধ্যে আসবে তো? যদি এইবারও না আসে তাহলে জমিদার আমাদের ছাড়বে না। আজকেও দেখলে না কেমন রেগেছিলেন। ভয় পাসনে না, রাজেশ কথা দিয়েছে সে আসবেই। আমি নিশ্চিত সে পুরো টাকা নিয়ে আসবে। কিন্তু 2 দিন পেরিয়ে যায়, রাজেশ ফেরে না। তারপর এক ব্যক্তির দুঃসংবাদ নিয়ে আসে। শোভন, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তোমার ছেলে যে কারখানায় কাজ করত সেখানে ভয়াবহ আগুন লেগেছে, কেউই বাঁচেনি। খবর এসেছে তোমার ছেলে রাজেশও সেই আগুনে মারা গেছে। এই কথা শুনে শোভনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হে ভগবান, এখন আমরা কিভাবে বাঁচব? আমি আর আমার মেয়েকে কে দেখবে? তুমি চিন্তা করো না বাবা, আমি কাজ করব। কিছু না কিছু করে জমিদারের ঋণ আমরা শোধ করব। তুমি শুধু নিজের শরীরের খেয়াল রাখো। একদিন এক অপরিচিত ব্যক্তি একটি স্যুটকেস নিয়ে গ্রামে প্রবেশ করে। ঠিক তখনই জমিদার ধনীরাম তাকে দেখে দাঁড়িয়ে যায়। স্যার, আপনি কি শোভনের বাড়ির পথ বলতে পারেন? আমি শহর থেকে এসেছি। ওনার ছেলের মৃত্যুতে মালিক পক্ষ থেকে ক্ষতিপূরণ নিয়ে এসেছি। আমি যদি বলি আমিই শোভন, তাহলে তো আমি পুরো টাকা পেয়ে যাব। তুমি ঠিক লোকের কাছে এসেছ। আমিই শোভন। ওই রাজেশ আমার ছেলেই ছিল। ওহ, তাহলে তো আপনি সেই ভাগ্যবান পিতা। এই নিন আপনার ছেলের পরিশ্রমের ফল। অপরিচিত ব্যক্তি চলে যায়। জমিদার স্যুটকেস খুলে দেখে সেটা টাকায় ঠাসা। সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মিলা গ্রামের বিভিন্ন বাড়িতে রান্নার কাজ শুরু করে। সে নিজের বাবার চিকিৎসা ও সংসার চালানোর জন্য দিনরাত খেটে চলেছে। একদিন মীরা যখন কুয়ো থেকে জল তুলছিল, ঠিক তখনই জমিদার ধনীরামের বন্ধুর ছেলে রোহন তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। রোহনের চোখ পড়ে মীরার ওপর। কে এই মেয়ে? এত সাধারণ, কিন্তু চোখে যেন একটা আলাদা মায়া আছে। প্রণাম চাচাজি, আমি আপনার বন্ধু দৌলতরামের ছেলে রহন। তুই তো অনেক বড় হয়ে গেছিস। ছোটবেলায় যেভাবে দেখেছিলাম এখন চিনতেই পারলাম না। বল, কি জন্য এসেছিস? আসলে বাবা আমাকে একটি জমির বিষয়ে পাঠিয়েছেন, সেই কারণেই আপনার সঙ্গে দেখা করলাম। তবে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বল, কি জানতে চাস? আজকে কুয়োর পাশে একটা মেয়েকে দেখলাম, জল তুলছিল। জানতে চাইছিলাম তিনি কে? ধনীরাম বাইরে গিয়ে দেখে মীরা চলে গেছে রাধা কুয়োর পাশে। ধনীরাম চালাকি করে ভাবে, এই সুযোগ। রোহনের পছন্দ যদি আমার মেয়ে রাধা হয়, তবে তার তো রাজকন্যার মতো বিয়ে হবে। ওই মেয়ে, সে তো আমার মেয়ে রাধা। আচ্ছা, ঠিক আছে। রোহন চলে যায়, কিন্তু জমিদার খুশিতে ভেসে যায়। ভাবতে থাকে যদি রাধার বিয়ে রোহনের সঙ্গে হয় তাহলে তার মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত। বাবা, আমি আজ এমন এক মেয়েকে দেখেছি যাকে আমি বিয়ে করতে চাই। কে সে মেয়ে? আপনার বন্ধুর, মানে ধনীরামের বাড়ির কাছেই কুয়োতে জল তুলছিল, সেখানেই দেখেছি তাকে। ও, তাহলে তো খুব ভালো খবর। আমি কালই ধনীরামের সঙ্গে কথা বলবো। বন্ধু, আজ তোমার বাড়ি এসেছি এক শুভ সংবাদ নিয়ে। আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চায়। ওহ, তুমি আজ আমাকে সবচেয়ে বড় আনন্দের খবর দিলে। এখনই আমি আমার মেয়ে রাধাকে ডাকি। রাধা ঘরে আসে, কিন্তু রোহন হতবাক। না চাচাজি, এই মেয়েটি সেই মেয়ে নয় যাকে আমি সেদিন কুয়োর কাছে দেখেছিলাম। না না, তুমি ভুল করছো। ওই মেয়েটিই তো ছিল। না চাচাজি, আমি ভুল করিনি। আমি খুব ভালো করে মনে রেখেছি।
আমি এই মেয়েটিকে দেখিনি। জমিদারের মুখ শুকিয়ে যায়। সে ভাবে, তাহলে কি রোহন আসলে সেই ফাটা জামা পরা গরিব মেয়েটিকেই পছন্দ করেছে, মানে মীরা? না, এটা হতে দেব না। আমাকে এখনই শোভন আর মীরাকে গ্রাম থেকে তাড়াতে হবে। আমার হাতে তো সেই সুটকেস ভর্তি টাকা আছে। এখন শোভনের কাছে কড়ায় গণ্ডায় হিসাব চাইব। সে কিছুই দিতে পারবে না। আমি তার ঘরটাও কেড়ে নেব, তারপর তাকে গ্রাম ছাড়া করে দেব। শোভন, আমি অনেক সহ্য করেছি। এবার তোকে পুরো টাকা শোধ করতেই হবে। না পারলে এই বাড়ি এক্ষুনি ছাড়তে হবে। আমার ছেলে আর নেই সেটজি, আমি কিভাবে টাকা দেব? দয়া করে কিছুটা সময় দিন। আমি আর কিছু শুনব না। এক্ষুনি বাড়ি খালি কর, না হলে লোকজন ডেকে টেনে বের করে দেব। চলো বাবা, নিজের সম্মান রেখে আমরা এই বাড়ি ছেড়ে দিই। কষ্ট করে হলেও বাঁচব, মাথা নত করে নয়। মীরা ও শোভন জঙ্গলের ধারে একটি ছোট কুড়ে ঘরে গিয়ে থাকতে শুরু করে। শোভনের শরীর খারাপ হয়ে পড়ে, তাই মীরাই এখন কাঠ কেটে বিক্রি করে সংসার চালায়। আমি তো কত ভাগ্যবান, তুই আমার জন্য এত কষ্ট করিস। বাবা, তুমি আমার পৃথিবী, তোমার সেবা করাটাই আমার ধর্ম। একদিন মীরা কাঠ কাটতে জঙ্গলে যায়, কিন্তু সন্ধ্যা পেরিয়েও সে ফিরে আসে না। চিন্তায় শোভন মেয়েকে খুঁজতে বেরোয়। পথেই তিনি অসুস্থ হয়ে পড়ে যান। হঠাৎ সেখানে এসে উপস্থিত হয় রোহন, যিনি মীরাকে খুঁজতে বেরিয়েছিলেন। বাবা, আপনি এমন অবস্থায় এখানে? আসুন, আমি আপনাকে সাহায্য করি। রোহন শোভনকে তুলে কুড়েঘরে নিয়ে আসে। হঠাৎ তার চোখ পড়ে মীরার ওপর, আর সে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। আপনি আপনি সেই মেয়ে? আমি আপনাকেই খুঁজছিলাম। আপনি আমাদের খুঁজতে এসেছেন? রোহন জানতে পারে এই বৃদ্ধই রাজেশের বাবা শোভন, এবং এই সেই পরিবার যার কাছে ক্ষতিপূরণের টাকা পৌঁছায়নি। আমাদের কেউ টাকা দেয়নি, তাই তো আজ এই কুড়ে ঘরে পড়ে আছি। বাবা, ওই কারখানার মালিক আমি নিজেই। ক্ষতিপূরণের টাকা আমি পাঠিয়েছিলাম। কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে 2 দিন সময় দিন, আমি সব জানব। রোহন সেই দূতকে ডেকে আনে যে স্যুটকেস এনেছিল। জিজ্ঞেস করে সে কাকে টাকা দিয়েছিল। আমি তো একজনকেই চিনি। তিনি নিজেকে শোভন বলে পরিচয় দিয়েছিলেন। আমি তাকে চিনতে পারব যদি আবার দেখি। তাহলে চল, পুরো গ্রামে খুঁজে বের কর কে সে প্রতারক। দূত পুরো গ্রামে খোঁজ করে এসে জানায় যে লোক নিজেকে শোভন বলে টাকা নিয়েছিল সে আর কেউ নয়, জমিদার ধনীরাম। চাচাজি, এটা আপনি করেছেন? আপনি একজন গরিব মানুষের ক্ষতিপূরণের টাকা নিজের করে নিয়েছেন, তারপর তাকে গ্রাম ছাড়া করেছেন। রোহন, আমি ভুল করেছি। আমি লোভ আর আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে অন্ধ হয়ে গেছিলাম। ক্ষমা করে দাও। এই সময় দৌলতরামও সেখানে আসে। সবকিছু শুনে জমিদারকে ধমক দেয়। আমি ভাবতেই পারিনি তুমি এত নিচে নামতে পারো। নিজের মেয়ের বিয়ে দিতে গিয়ে তুমি অন্যের সর্বনাশ করে দিয়েছ। রোহনের পর শোভনের কাছে সেই স্যুটকেসে সব টাকা ফিরিয়ে দেয়। বাবা, আমার আপনার মেয়েকে ভালো লেগেছে। আমি মীরাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আপনি কি আমার প্রস্তাবে রাজি হবেন? বাবা, তুমি তো আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এলে। আমি আনন্দের সঙ্গে এই প্রস্তাব মেনে নিচ্ছি। রোহন ও মীরার বিয়ে হয় ধুমধামের সঙ্গে। শোভন ও মীরা আবার গ্রামের নিজের পুরনো ঘরে ফিরে আসে, এবার সম্মানের সঙ্গে। জমিদার নিজের কাজের জন্য সবার কাছে ক্ষমা চায়। দর্শক বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? আমাদের জীবনে কখনো কখনো দেরিতে হলেও ন্যায়ের জয় হয়, আর সত্যিকারের ভালোবাসা সব বাধা পার করে পৌঁছে যায় গন্তব্যে। কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।